আজ 2025 সালের 17ই সেপ্টেম্বর। এমন একটি দিন যে দিনে, যে পূর্ণ তিথিতে একদিকে বিশ্বকর্মা পুজো, সেই বিশ্বকর্মা পুজোর জন্য সকল দেশবাসীকে শুভেচ্ছা জানাই। তার সঙ্গে সঙ্গে মা মনসার পুজো ও বহু বাড়িতে ভাদ্র মাসের শেষ দিনে যে লক্ষ্মী পুজো হয়, সেই লক্ষ্মী পুজোর পুণ্যতিথি সামনেই। মা মহামায়ার আগমনের পূর্ব মুহূর্তে গোটা রাজ্যের মানুষ তৎসহ দেশের বহু প্রান্তের বহু মানুষ আজকের দিনটা বিভিন্ন আধ্যাত্মিক চেতনা সম্পন্ন শাশ্বত সনাতন ধর্মের মানুষগণ এই উৎসবে মিলিত হয়েছেন। সেইরূপ আমার গ্রামেও এই উৎসবের বিশ্বকর্মা পুজো, মা মনসার পুজো, তার সঙ্গে সঙ্গে আমার নিজ গৃহে লক্ষ্মী পুজো, এই অনুষ্ঠানগুলো যথারীতি পালন হয়েছে। এরই মধ্যে আজকের একটা বিশেষ উল্লেখযোগ্য দিন, যে দিনটি গোটা ভারতবর্ষের মানুষের কাছে, 140 কোটি জনগণের কাছে, আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের পরিচালনায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আমার পিছনেই সেই প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন। নরেন্দ্র দামোদর দাস মোদীজির প্রতিকৃতি যেমন রয়েছে, আমাদের ভারত মাতার প্রতিকৃতি রয়েছে, বীর সন্ন্যাসী বিবেকানন্দ 11ই সেপ্টেম্বর চিকাগো বক্তৃতা সারা বিশ্বে হিন্দু ধর্মের শাশ্বত সনাতন ধর্মকে সারা বিশ্বের দরবারে প্রতিষ্ঠা দিয়েছিলেন এবং প্রমাণ করে দিয়েছিলেন শাশ্বত সনাতন ধর্ম কী জিনিস, সেটা তিনি প্রমাণ করে দিয়েছিলেন 11ই সেপ্টেম্বর আমেরিকার চিকাগো শহরে বক্তৃতা করতে গিয়ে। সেই মহাপুরুষের সেই যে অবদান, তাকে স্বীকৃতি দিয়ে আজকে গোটা পশ্চিমবাংলায় ফুটবল, বাঙালির ফুটবল প্রেমী, সেই ফুটবলের খেলার নরেন্দ্র ফুটবল অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, তাকে স্মরণ করে, তার নাম উল্লেখ করে আজকে গোটা পশ্চিমবাংলায় সমস্ত জেলাতে, সমস্ত ব্লকে ফুটবল টুর্নামেন্টের একটা আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে আজকের ফাইনাল খেলা আজকে ফুটবল খেলার
সেই ফাইনাল খেলা বিভিন্ন ব্লকে, আমাদের সাংগঠনিক কাটোয়া জেলাতেও এই অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানে আমারও যাবার কথা ছিল, কিন্তু আমি শারীরিক অসুস্থতার কারণে আমার বাড়িতে দ্বিতীয় কোনো পুরুষ মানুষ না থাকার কারণে আমি বাড়ি ছেড়ে যেতে পারিনি। তার কারণ হচ্ছে, আমি বাড়ি ছেড়ে গেলেই এই গ্রামে ইতিমধ্যেই কয়েকবার চুরি চামারি হয়ে গেছে, কিন্তু এই রাজ্যের পুলিশ বিভাগ এতটাই অপদার্থ, সেই চোর আজও পর্যন্ত ধরতে পারেনি। আমার গ্রামে কালীতলায় আমার শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতেও চুরি হয়েছে গত কয়েক মাস আগে। আর এই গত 1 মাস আগে আমাদের গ্রামেরই দোলতলার সন্নিকট কমল চৌধুরী, তার বাড়িতেও 10টা তালা ভেঙে চুরি হয়ে গেছে। এই ঘটনাগুলোই বাধ্য করেছে যে আমার মনের এই পরিবর্তন আনতে। আমি যেতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। তো আজকে আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজির 75তম জন্মদিবস। এই 75তম জন্মদিবসে আমরা সকালবেলায় পুষ্পার্ঘ্য নিবেদন করে ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছি। এখন ওনার সম্বন্ধে 2-4 কথা বলা আমি কর্তব্য মনে করি। তাই আমি চেষ্টা করছি ওনার জীবনী এবং ওনাকে ঘিরে যে কুরুচিপূর্ণ মন্তব্য ভারতবর্ষের তথাকথিত ধর্মনিরপেক্ষবাদী যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলের নেতৃত্বের কুরুচিপূর্ণ মন্তব্য এবং ওনাকে অপমানিত করবার জন্যে দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে এসেছেন। সে বিবরণ আপনারা অনেকে জানেন, অনেকে জানার পরেও না জানার ভান করেন, এবং এখনো পর্যন্ত এমন কিছু মিডিয়া আছে আমাদের মোদিজিকে অপমান করতে এতটুকু সুযোগ পেলে তারা ছাড়তে চায় না। তাই উনি মানুষরূপী ভগবান হিসেবে ভারতবাসীর কল্যাণে উনি নিজেকে নিয়োজিত করেছেন। নরেন্দ্র মানে মানুষের মধ্যে শ্রেষ্ঠ, নামটার মধ্যেই বোধহয় একটা জাদু আছে। একদিন এই বাংলার জন্মে কলকাতার সিমলাপাড়ার নরেন্দ্রনাথ দত্ত নামক এক যুবক সারা পৃথিবীকে আশ্চর্য করেছিলেন। সনাতন হিন্দু ধর্মের মাহাত্ম্য পশ্চিমের কাছে পৌঁছে দিয়ে তাদের বুঝিয়ে দিয়েছিলেন যে ভারতের আধ্যাত্মিক ঐশ্বর্য, বেদান্তের দর্শন পৃথিবীকে আলোকিত করতে পারে। আর আজকের ভারতের অন্য আরেক প্রান্তে আর একজন নরেন্দ্র উদিত হয়েছেন। দুজনকে তুলনা করার দরকার নেই। ইনি ধর্মের নন,
রাজনীতির ক্ষেত্রে সারা ভারতে আলোড়ন ফেলেছেন। দিশাহীন, আশাহীন, আশা ভরসাহীন সাধারণ মানুষের কষ্টার্জিত ধন হরণকারী অন্ধকার রাজনীতির মঞ্চে ইনি এক আলোকবর্তিকা নিয়ে আবির্ভূত হয়েছেন। ইনিও নরেন্দ্র, পুরো নাম নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি। স্বাভাবিকভাবেই অন্ধকার জগতের রাজনীতিকরা এই নরেন্দ্রকে মেনে নিতে পারেননি। মেনে যে নেবে না একথা প্রায় স্বতঃসিদ্ধ। এক যুগ 12 বছরেরও বেশি সময় ধরে ক্রমাগত অপচেষ্টা চলেছে নরেন্দ্র মোদীর চরিত্র হননের, নরেন্দ্র মোদীকে এক পিশাচ হিসেবে মানুষের কাছে উপস্থাপিত করার। এক নিন্দুকরা নরেন্দ্র মোদীর কোড়ে আঙুলের যোগ্যী কোনো মুখ্যমন্ত্রীকে আবিষ্কার করতে পারেনি। তাই শুধু নরেন্দ্র মোদীর ছিদ্রানুসন্ধান করতে ব্যস্ত থেকেছে। চেষ্টা সমূলে বিফল হয়েছে। তার কারণ সত্যমেব জয়তে, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়েছেও তাই। নরেন্দ্র ভারতবর্ষের একটি প্রান্তের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। ভারত এত বৈচিত্র্যময়, এত নানাভাষী, নানা ধর্মাবলম্বীর দেশ যে এক রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে অন্য রাজ্যের মানুষ সাধারণত খুব বেশি মাথা ঘামায় না। সেটাই স্বাভাবিক। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যারা বাংলায় থাকি তারা পার্শ্ববর্তী রাজ্য আসামের মুখ্যমন্ত্রী তৎকালীন তরুণ গগৈ বা উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে নিয়ে কতটুকু মাথা ঘামাই। এমনকি আর এক বাংলাভাষী রাজ্য ত্রিপুরা দীর্ঘকাল যাবৎ মুখ্যমন্ত্রীর পদে আসীন ছিলেন মানিক সরকারকে নিয়ে কতটুকু আমরা মাথা ঘামাই। কিন্তু মাথা ঘামাই নরেন্দ্র দামোদর দাস মোদীকে নিয়ে। বহু দূরের রাজ্য গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মাথা ঘামাই। এর আগেও অনেকে গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছেন। বিজেপির কেশুভাই প্যাটেল, কংগ্রেসের চিমন ভাই প্যাটেল, তাদের নামই আমরা অনেকে জানি না। কিন্তু নরেন্দ্র মোদীর নাম আমরা সবাই জানি, কারণ তিনি আর কেউ নন, তিনি নরেন্দ্র মোদী। কে এই নরেন্দ্র মোদী? কি তার পরিচয়? কেন তার নাম সকলের মুখে মুখে? এই কথা জানতে হলে একটু পিছনের দিকে যেতে হবে। 1950 সালের 17ই সেপ্টেম্বর উত্তর গুজরাতের তদানীন্তন বোম্বাই রাজ্যের মেহসানা জেলার ভাটনগর শহরে নরেন্দ্র মোদীর জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দামোদর দাস মোদী। গুজরাট এবং মহারাষ্ট্র প্রভৃতি অঞ্চলে বা রাজ্যে বাবার নামের নিজের নামের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এটাই সেখানকার কালচার, তাদের প্রথা। মায়ের নাম হীরাবেন। নরেন্দ্র ভাটনগরেই স্কুলে যান, কিন্তু স্কুলের ফাঁকে ফাঁকে তার বাবার চায়ের দোকানে সাহায্য করতেন। নরেন্দ্রর এক শিক্ষক বলেছেন তিনি ছাত্র হিসেবে সাধারণ ছিলেন,
কিন্তু বিতর্কে তার জুড়ি পাওয়া কঠিন ছিল। চায়ের দোকানে কাজ করতে করতেই তিনি স্কুলের পড়া সাঙ্গ করেন এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রবেশ লাভ করেন। এই সময়ে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অর্থাৎ আরএসএসের সংস্পর্শে আসেন এবং সংঘের প্রচারক পূর্ণ সময়ের অবিবাহিত কার্যকর্তা নিযুক্ত হন। প্রচারক থাকাকালীন তিনি গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে এমএ পাস করেন। 1987 সালে তিনি আরএসএসের মূল স্রোত থেকে বিজেপিতে আসেন। তারই চেষ্টায় বিজেপি 1995 সালে গুজরাতে জিতে শাসনভার গ্রহণ করে। তারপর মোদিজি দলের অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দিল্লি আসেন। তার চেষ্টায় বিজেপি গুজরাতে শাসনভার গ্রহণ করেন। তারপর মোদিজি দলের অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দিল্লি আসেন এবং কালক্রমে 2001 সালে গুজরাতের মুখ্যমন্ত্রীর ভগ্ন স্বাস্থ্য কেশুভাই প্যাটেলের পরিবর্তে মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। এর আগে মোদির কোনো প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না, অথচ পদে বসেই মোদিজি বিস্ময়কর দক্ষতা দেখিয়েছিলেন। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, 2001 সালের গুজরাতের কচ্ছ অঞ্চলে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে এক প্রলয়ঙ্কর ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের পরবর্তী ত্রাণ ব্যবস্থায় কেশুভাইয়ের সরকার খানিকটা গাফিলতি করেছিলেন। মোদিজি সেই শক্ত হাতে হাল ধরেন এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভুজ অঞ্জর শহরকে অবিলম্বে নিজের পায়ে দাঁড় করাতে সমর্থ হন। এরপর 2002 সালের ফেব্রুয়ারি মাসের একটি ঘটনা, যাকে অবলম্বন করে কংগ্রেস এবং কংগ্রেসের অনুগ্রহধন্য সংবাদ মাধ্যম মধ্যপ্রাচ্যের দেশ থেকে অনুদান পাওয়া কিছু কর্মহীন লোক যেমন বেগম তিস্তা, সেতল ভাট, অরুন্ধতী রায় প্রভৃতি একেবারে চিৎকার শুরু করে দেন, মোদি নাকি মুসলমান খুন করেছেন। মুসলমান খুন, এর চেয়েও গর্হিত পাপ আর কিছু হতেই পারে না। কাগজে কাগজে সভা সমিতিতে মোদির নিন্দায় কান পাতার দায় হয়ে পড়ে। আর 2013 সালের সমস্ত চিৎকার বন্ধ হবার পরে, উত্তেজনা থিতিয়ে যাবার পরে সর্বোচ্চ আদালত নিযুক্ত বিশেষ অনুসন্ধানী দল স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সংক্ষেপে সিট, হাত তুলে দেওয়ার পরে বেগম তিস্তা প্রমুখরা আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অভিযুক্ত হবার পরে দেখা যাচ্ছে যা হয়েছিল তাতে নরেন্দ্র মোদির কোনো দায়িত্ব বা কোনো যোগই ছিল না, এমনকি গাফিলতিও ছিল না। সব কংগ্রেসি, সব অনুগ্রহধন্য সাংবাদিক, নামধারী ঘুষখোর মধ্যপ্রাচ্যের পয়সা খাওয়া সব শয়তানের মুখে চুনকালি, তাতেও লজ্জা নেই। সংবাদ পরিবেশনী বলুন আর মিথ্যা গুজব রটনাই বলুন, ভারতের ইতিহাসে এই লজ্জাকর অপপ্রচারের তুলনা বিরল। কিন্তু প্রকৃতপক্ষে কী হয়েছিল একটু সবিস্তার বলা প্রয়োজন। অবিসংবাদিত তথ্য হচ্ছে এই যে 27শে ফেব্রুয়ারি 2002 তারিখের সকালে সবরমতী এক্সপ্রেস করে একদল হিন্দু তীর্থযাত্রী অযোধ্যা থেকে আহমেদাবাদ ফিরছিলেন। ট্রেনে গোদরা স্টেশনে নেমে ছেড়ে যাওয়ার পর কে বা কারা চেন টেনে ট্রেন থামায়
এবং ট্রেনটি সামনের সিগন্যালের কাছে গিয়ে থেমে যায়। তারপর প্রায় 2000 লোকের এক উন্মত্ত জনতা ট্রেনের একটি কামরা আক্রমণ করে এবং পেট্রোল ভেজানো ন্যাকড়া ছুঁড়ে দেয় ও অন্যান্য উপায়ে ট্রেনে আগুন ধরিয়ে দেয়। এর ফলে আনুমানিক 25 জন মহিলা এবং 15 জন শিশু সমেত 58 জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। আক্রমণকারী এবং অগ্নিসংযোগকারী প্রায় সবাই ছিল স্থানীয় ঘাঁচি সম্প্রদায়ের মুসলমান। এই খবর ছড়িয়ে পড়ার ফলে গুজরাট জুড়ে দাঙ্গা বাঁধে এবং এই দাঙ্গায় আনুমানিক 800 মুসলমান এবং 250 হিন্দু মারা যান। এছাড়া সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়। গুজরাট সরকার দাঙ্গা দমানোর জন্য রাজ্য জুড়ে কারফিউ জারি করেন, সেনাবাহিনী নামানো হয় এবং দেখামাত্র গুলি করার হুকুম দেওয়া হয়। কিন্তু মহিলা সমেত একজন নিরপরাধ ও নিরুপায় তীর্থযাত্রীদের জ্যান্ত পুড়িয়ে মারার বিরুদ্ধে প্রতিক্রিয়া এমন তীব্র হয়েছিল যে তাতে দাঙ্গা দমন করতে সময় লাগে। উল্লেখ্য, দাঙ্গার ফলে 2 সম্প্রদায়ের মানুষই মারা গিয়েছিল এবং কোনো মুসলমান রাজ্য ছেড়ে পালাতে বাধ্য হয়নি। পূর্ববঙ্গে এবং কাশ্মীরে যে গণহত্যার জেরে যা হয়েছিল, দাঙ্গা আস্তে আস্তে স্তিমিত হয়ে থেমে যায়। কিন্তু এর জেরে এক অদ্ভুত ঘটনা পরিলক্ষিত হয়। শয়ে শয়ে কংগ্রেসি এবং অন্যান্য ধর্মনিরপেক্ষবাদী রাজনৈতিক নেতা, তাদের পয়সা খাওয়া এক শ্রেণীর নিচু স্তরের সাংবাদিক এবং কিছু সমাজসেবী নামধারী মধ্যপ্রাচ্যের অনুগ্রহপুষ্ট লোক মাঠে নেমে পড়ে এবং তারস্বরে প্রচার করতে থাকে যে মোদি এই দাঙ্গা বাঁধিয়েছিলেন, দাঙ্গায় উৎসাহ দিয়েছিলেন এবং মুসলমান খুনে পুলিশকে বিরত থাকতে হুকুম দিয়েছেন। এরা কিছু রোগে আজগুবি গল্প তৈরি করে প্রচার করতে থাকে, যার সপক্ষে এক কানাকড়ি প্রমাণও এরা কেউ দাখিল করতে পারেনি। যেমন গর্ভবতী মুসলমান মহিলার পেট থেকে নাকি ত্রিশূল দিয়ে খুঁচিয়ে দাঙ্গাকারীরা ভ্রূণ বার করেছে। এই মিথ্যাচারী শয়তানদের মধ্যে অন্যতম ছিল বেগম তিস্তা সেতলভার নামক মহিলা। এই মহিলা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিল, পরে মুসলিম বিয়ে করে সে অধিকার তার আছে। কিন্তু এই ঘটনাটা জঘন্য। কেন অন্তর্পর্ণে লুকিয়ে রাখে অথবা হিন্দু মেয়েদের মতো টিপ পরে হিন্দু সাজার চেষ্টা করে বোঝা যায় না। এই প্রসঙ্গে স্বাধীনতা পরবর্তী ভারতের অন্যান্য জায়গায় দাঙ্গার কথা একটু আলোচনা করে নেওয়া যেতেই পারে। দাঙ্গা কি এই প্রথম হলো? না, শুধু বিজেপি শাসিত রাজ্যেই দাঙ্গা হয়। তথ্য বলে যেসব আজ পর্যন্ত স্বাধীন ভারতে যেসব দাঙ্গা হয়েছে তার প্রায় সব রাজ্যেই কংগ্রেস শাসিত রাজ্য হয়েছে। নিম্নলিখিত সরণি সাক্ষ্য দেয়। হিন্দু মুসলমান দাঙ্গা কবে হয়েছে? নিহতের সংখ্যা কত? রাজ্যে কারা ক্ষমতায় ছিল? আহমেদাবাদ, গুজরাট, 1969 সাল। নিহতের সংখ্যা 660। সরকারে ছিল কংগ্রেস। মুরাদাবাদ, উত্তরপ্রদেশ, 1980 সাল। নিহতের সংখ্যা 400। সরকারি হিসেব 2500 পর্যন্ত। সরকারে কারা ছিল? কংগ্রেস। ভাগলপুর, বিহার, 1989 1070।
সরকারে কারা ছিল? কংগ্রেস, মুম্বাই, মহারাষ্ট্র। ডিসেম্বর 1992, 1993, মৃত্যু 1450। সরকারে কে ছিল? কংগ্রেস। এ তো গেল শুধু হিন্দু মুসলমান দাঙ্গার কথা, কিন্তু এর সঙ্গে সরকারি প্রচেষ্টায় গণহত্যার কথাও বলতে হবে। 1977 সালে জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্ব সময়কালে সিপিএমের ক্যাডার এবং পুলিশ মিলে সুন্দরবনের মরিচঝাঁপি দ্বীপে অসহায় উদ্বাস্তুদের উপর যে গণহত্যার কাণ্ড চালিয়েছিল, যা যেমন করুণ তেমনই নৃশংস। কিন্তু ভারতের সবচেয়ে বড় এই ধরনের গণহত্যা হয়েছিল ইন্দিরা গান্ধী নিহত হবার পরে 1984 সালে সারা ভারত জুড়ে, কিন্তু প্রধানত দিল্লিতে এই গণহত্যার নেতৃত্ব দিয়েছিল কংগ্রেস। নেতা ললিত থাকেন, হরিকিষণ লাল ভগত, জগদীশ টাইটলার, সজ্জন কুমার প্রমুখ। 3000-এরও উপর শিখ খুন হয়েছিল। এই গণহত্যা যে তিনিই লাগিয়েছিলেন তা পরোক্ষে স্বীকার করে রাজীব গান্ধী বলেছিলেন, একটা বড় গাছ পড়লে তো খানিকটা কম্পন অনুভূত হবেই। যেহেতু শিখদের চেনা সহজ, সেজন্য এই কংগ্রেসি ঘাতক বাহিনী পাড়াকে পাড়া শিখ পুরুষ শূন্য করে দিয়েছিল। কিন্তু রাজীব গান্ধীর এই কুকীর্তি, জ্যোতি বসুর গণহত্যা ধামাচাপা পড়ে গেল। কেবলমাত্র নরেন্দ্র মোদীর পিছনে লেগে রইল কংগ্রেস, তাদের পেটোয়া সংবাদ মাধ্যম এবং তিস্তা সেতলভাদের মতো কিছু লোক। কিন্তু এই কুৎসাকারীরা একটা মারাত্মক ভুল করেছিল। এরা পাকা কাজ করবার জন্য নরেন্দ্র মোদীকেই হত্যাকারী প্রমাণ করার জন্য বিচার বিভাগের কাছে গিয়েছিল। ভারতের বিচার বিভাগের এখনও সত্য অনুসন্ধানের জন্য প্রচুর সুনাম আছে। মহামান্য সর্বোচ্চ আদালত এই কুৎসাকারীদের দরখাস্তের উত্তরে একটি বিশেষ অনুসন্ধানকারী দল, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সংক্ষেপে সিট, নিযুক্ত করেন। ইতিমধ্যেই গুজরাট সরকার ও বিচার বিভাগীয় তদন্তের জন্য নানাবতী কমিশন নামে একটি কমিশন নিযুক্ত করে। সমস্ত বিচার প্রক্রিয়া শেষ হয়েছে এবং বিচার বিভাগ এই সিদ্ধান্তে এসেছে যে গোধরার অগ্নিকাণ্ডটি স্থানীয় ঘাঁচি সম্প্রদায়ের মুসলিমদের একটি পৈশাচিক ষড়যন্ত্রের ফসল। নরেন্দ্র মোদীর নামে কেউ এক ফোঁটা কালি লাগাতে পারেনি। বিচার বিভাগ তাকে সম্পূর্ণ নির্দোষ বলে রায় দিয়েছেন। প্রসঙ্গত তিস্তা সেতলভাটের মুখেও প্রচুর চুনকালি মাখা হয়েছে। জাহিরা শেখ নামক যে মেয়েটিকে সাক্ষী বানিয়ে তিস্তা মামলা সাজাবার চেষ্টা করেছিল, সেই জাহিরাই বলেছে যে তিস্তা তাকে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচনা দিয়েছিলেন। গুলবর্গ সোসাইটি নামক যে আবাসন দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বেশ কিছু মানুষ হতাহত হয়েছিলেন, তাদের আত্মীয়রাই এখন অভিযোগ করছেন তিস্তা তাদের কাছ থেকে চাঁদা তুলে সেই টাকা মেরে দিয়েছে। অর্থাৎ কংগ্রেসি কুৎসাকারীদের যাবতীয় ষড়যন্ত্র একেবারে বিফল হয়েছে। এর মধ্যে নরেন্দ্র মোদী সগৌরবে তিনবার নির্বাচনে জিতেছেন। 2002 সাল, 2007 সাল এবং 2012 সালে সোনিয়া গান্ধী নরেন্দ্র মোদীকে মৌত কা সওদাগার অর্থাৎ মৃত্যুর ব্যবসায়ী বলে গুজরাতের মানুষের কাছে 82 শিক্ষার এক থাপ্পড় খেয়েছেন। এবার কংগ্রেস হাল ছেড়ে দিয়েছে। 2002 সালের দাঙ্গার কাটা রেকর্ড চালানো বন্ধ হয়েছে। এবার কংগ্রেসীরা কী করে? এদিকে যেরকম দুরন্ত গতিতে নরেন্দ্র মোদী গুজরাট থেকে জাতীয় রাজনীতির মঞ্চে উঠে আসছেন, তাতে সোনিয়া, রাহুল, মনমোহন কোম্পানির কাঁপুনি ধরে গেছে। তাই তারা এখন নতুন লাইন ধরার জন্যে
মরিয়া হয়ে উঠেছেন। কি এই নতুন লাইন জানতে হলে একটু প্রশাসক হিসেবে নরেন্দ্র মোদীর দিকে তাকাতে হবে। গুজরাট কখনোই অনুন্নত রাজ্য ছিল না, একথা ঠিক, কিন্তু নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রিত্ব গ্রহণ করার পরে গুজরাটের যে উন্নতি হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য, অভাবনীয়। এ সম্বন্ধে সবিস্তারে পরিসর এই ছোট্ট বক্তব্যের মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। শুধু বিন্দু আকারের বিবরণ দেয়া যেতে পারে মাত্র। পরিকাঠামো, রাস্তাঘাট, জল সরবরাহ, রেলপথ, বন্দর, অভ্যন্তরীণ নৌ চলাচল, টেলিযোগাযোগ, বিদ্যুৎ ইত্যাদিকে সামগ্রিকভাবে পরিকাঠামো বলা হয়। কাঠামো না হলে যেমনি মূর্তি দাঁড়ায় না, তেমনি পরিকাঠামো না হলে কৃষি শিল্প কিছুই দাঁড়ায় না। এই পরিকাঠামো খাতে গুজরাটের উন্নতি বিস্ময়কর। 22 ফেব্রুয়ারি 2011 তারিখে মাননীয় উপরাষ্ট্রপতি হামিদ আনসারি এক অনুষ্ঠানে গুজরাট সরকারকে পরিকাঠামো খাতে হীরক সদৃশ্য রাজ্য, ডায়মন্ড স্টেট এর শিরোপা প্রদান করে। প্রতি বর্গ কিলোমিটার হিসেবে ভারতের মধ্যে গুজরাটের সবচেয়ে বেশি রাস্তা হয়েছে। গুজরাটের প্রতিটি পুর প্রতিষ্ঠানে ই-সিটি প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুরসভা ও পুর প্রতিষ্ঠানের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। গুজরাতে ছোট বড় 41টি বন্দর আছে। তুলনীয় পশ্চিমবঙ্গে মাত্র 2টি, কলকাতা ও হলদিয়া, তার মধ্যে 4টি ব্যক্তিগত মালিকানায়। বন্দরের উপস্থিতি আবার রপ্তানি নির্ভর শিল্পকে কাছে টেনে নিয়ে আসছে। উত্তর গুজরাট, যা সৌরাষ্ট্রের এক বিশাল অংশ, জলকষ্টে ভোগে। সেই জলকষ্ট দূর করার জন্যে ক্যাম্পসার প্রকল্প, সাগরখেডু প্রকল্পের মতো বিশাল প্রকল্প তৎকালীন সময়ে হাতে নেওয়া হয়েছিল। সর্বাঙ্গীন উন্নতি একটি দেশের বা রাজ্যের উন্নতির অন্যতম মাপকাঠি। মাথাপিছু আয় পার, রাজ্যের ক্ষেত্রে বলা হয় রাজ্যিক মাথাপিছু আয় পার ক্যাপিটা স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট। এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তুলনা করার সময় ছোট্ট রাজ্যকে যেমন দিল্লি, গোয়া, পন্ডিচেরি ইত্যাদি এবং বড় রাজ্য যেমন উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, তামিলনাড়ু ইত্যাদি আলাদা করে দেখতে হয়। এইভাবে দেখলে ভারতের সমস্ত বড় রাজ্যের মধ্যে গুজরাট ছিল অগ্রগণ্য। 2001 থেকে 2010 সালের মধ্যে গুজরাটের কম্পাউন্ড গ্রোথ রেট ছিল প্রায় 11%, যা ভারতের মধ্যে সর্ববৃহৎ। শিল্প নরেন্দ্র মোদীর ভাইব্রান্ট গুজরাট আহ্বানের উত্তরে শয়ে শয়ে শিল্পপতিরা গুজরাটে এসে শিল্প স্থাপন করেছেন। এর ফলে চাকরি ও কর্মসংস্থান তৈরি হয়েছে। উল্লেখ্য, শিল্পপতিরা কোনো রাজনৈতিক টানে শিল্প স্থাপন করেনি, কারুর গান শুনে বা ছবি আঁকা দেখেও করে না। তারা শিল্প স্থাপন করার সময় দেখেন শ্রমিক মালিক সমঝোতা বাবদে রাজ্যে শান্তি আছে কিনা, যোগাযোগ ব্যবস্থা, অন্যান্য পরিকাঠামোগত ব্যবস্থা কেমন, বাজার আছে কিনা, কাঁচামালের সরবরাহ আছে কিনা ইত্যাদি। শিল্প টেনে আনার ব্যাপারে নরেন্দ্র মোদীর অন্যতম সাফল্য টাটা মোটরস এর ন্যানো কারখানা পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে গুজরাটে নিয়ে আসা। যদিও এই ঘটনা আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত বেদনার। সিঙ্গুরের আন্দোলনকে একটা অদূরদর্শী পর্যায়ে নিয়ে গিয়ে বাংলার এই বাঙালির কত বড় সর্বনাশ মমতা করেছেন সেটা ভবিষ্যতেই বোঝা যাবে। আজকের দিনে বোঝা যাচ্ছে। কৃষি শিল্পের আগেই মোদিজি কৃষিতে
নজর দিয়েছিলেন। ঊষর ভূমি, উত্তর গুজরাট, কচ্ছ, সৌরাষ্ট্রের জলের অভাবে একটার বেশি চাষ হতো না। চেক ড্যাম নামক একটি সুলভ কিন্তু অসাধারণ কার্যক্রম উপায়কে এজন্য বেছে নেওয়া হয়েছিল, যার ফলে বৃষ্টির জল নদী বা সমুদ্রে পড়তে পারত না, মাটিতেই শোষিত হয়ে যেত। এর ফলে 2-3 বছরের মধ্যে ভূজলের স্তর বহুগুণ উপরে উঠে আসছে এবং টিউবওয়েলের মাধ্যমে চাষ সম্ভব হয়েছে। 1 লক্ষের উপর এই ধরনের চেক ড্যাম তৈরি হয়েছে। তুলো ও বাদাম চাষে এই চেক ড্যাম এক বিপ্লব নিয়ে এসেছে। এই রকম আরও বহু ক্ষেত্র আছে যেখানে নরেন্দ্র মোদীর সুশাসন বা গুড গভর্নেন্স এর স্বাক্ষর পায়। এখন প্রশ্ন, এই পুরনো প্রশ্নে আবার ফিরে যেতে হবে, কংগ্রেসিরা করে কি? যদি কংগ্রেসিদের কাছে একখানাও আধখানাও মোদির করে আঙুলের যোগ্যী মুখ্যমন্ত্রী থাকত, তাহলে তারা এবং তাদের পেটোয়া সংবাদ মাধ্যম তাই নিয়ে গলা ফাটাতো। অতীব দুঃখের বিষয়, সেরকম কিছুই নেই। কংগ্রেস শাসিত রাজ্যে যেসব বর্তমান বা প্রাক্তন মুখ্যমন্ত্রী আছেন, যাদের বেশিরভাগই অত্যন্ত সাধারণ মাপের, এক আধজন তো পাতে দেবারও অযোগ্য। যেমন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারি। আরও একটা ব্যাপার আছে, কংগ্রেস শাসিত রাজ্যে ঘন ঘন মুখ্যমন্ত্রী বদল হয়। যেমন মহারাষ্ট্র, গত 10 বছরে 4 বছর 4 জন মুখ্যমন্ত্রী বদল হয়েছেন। এ তো গেল রাজ্যের অবস্থা। কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার একের পর এক কীরকম কেলেঙ্কারিতে জর্জরিত তা আমাদের সকলেরই জানা। আর কেন্দ্রীয় সরকারে অধিষ্ঠিত দলের 3 গুরুত্বপূর্ণ কর্তারা মৌনী বাবা, অর্থাৎ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মনমোহন সিং। এরা কোনো সাংবাদিক সম্মেলন করে না, কোনো বিবৃতি দেন না, কোনো ব্যাপারে রাটি কারেন না। কংগ্রেস দেশের সম্পত্তি চুরি করে ফাঁক করে দিল, শুনেও চুপ করে বসে থাকেন। অতএব যখন নিজেকে ভালো প্রমাণ করতে পারছে না, তখন আর কি করে কংগ্রেসি নেতারা? গালাগালি করে কাজ হাসিল করার চেষ্টা করতে আরম্ভ করলো। এবারও এই 12 বছরে নরেন্দ্র মোদীকে মুসলমান হত্যা বলে দিবারাত্র গালি দেওয়া হলো। তাতে গলা মেলালো পেটোয়া সংবাদ মাধ্যম ও তিস্তা সেতলভাট এর মতো মতলববাজ। কিন্তু শেষ পর্যন্ত যখন সব ষড়যন্ত্র ব্যর্থ হলো, তিস্তার মুখে চুনকালি লেগে গেল আর সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে গেল, তখন কংগ্রেস নতুন লাইন ধরল। কি সেই লাইন? নরেন্দ্র মোদীর গুজরাটের উন্নয়নের এই সব গল্প অলীক, এতে ফাঁকি আছে। গুজরাট নাকি সাধারণ মানুষের উন্নয়ন হয়নি, শিক্ষার নাকি উন্নয়ন হয়নি, স্বাস্থ্য ব্যবস্থা নাকি বেহাল, শুধু নাকি শহরের উন্নতি হয়েছে, গ্রামের উন্নয়ন হয়নি, ইত্যাদি মিথ্যাচার শুরু করলো কংগ্রেসি নেতারা। শিশুরা নাকি অপুষ্টিতে ভোগে, তাদের সঙ্গে সুর মিলিয়েছিল এই দেশদ্রোহী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা। এই শীতলাবাদ এদের সাহায্যে এই সমস্ত নোংরা খেলায় লিপ্ত হয়েছিল। শিশুরা নাকি অপুষ্টিতে ভোগে, এই ধরনের মিথ্যাচার। মিড ডে মিলে নাকি নুন দেওয়া হয় না, দিলেও ঝাল বেশি দেওয়া হয়। এইসব আষাঢ়ে গল্প বাজনা বাজাবার জন্য কংগ্রেসিরা দেশ বিদেশি নানা পণ্ডিত নামধারী লোককে ভাড়া করেও নিয়ে এলো। তাদের পেট টিপে মোদির নানা রকমের নিন্দা করলো। কিন্তু যে যতই পণ্ডিত ভাড়া করে নিয়ে আসুক, সাধারণ মানুষকে বোকা ভাবা যাবে না। যে অত্যন্ত বোকামি, সেটা এখন কংগ্রেসিরা আস্তে আস্তে বুঝতে পেরেছে। এইসব ব্যক্তি মেয়ে কেউ খাচ্ছে না। এই স্যাটেলাইট টিভি আর ইন্টারনেটের যুগে অত্যন্ত গ্রামে বসেও সব খবর পাওয়া যায়। গ্রামের মানুষের কংগ্রেসি প্রচার বিশ্বাস করতে বয়েই গেছে। কর্মসংস্থানহীন
বেকারি পীড়িত পশ্চিমবঙ্গ থেকে আজকেও দলে দলে ছেলেমেয়েরা গুজরাটে যায়, কাজ করতে যাচ্ছে। বাড়ি ফেরবার সময় খবর নিয়ে আসছে কংগ্রেসের পয়সা খরচই সার। অবশ্য কংগ্রেস যে পরিমাণ টাকা খরচ করেছে তার থেকে কিছু খসে গেল, দেশের উপকারই হলো না, অপকার হলো। মোদিকে নিয়ে আরও এক বিপদে পড়েছে কংগ্রেসিরা। যদিও এখনও ভারতীয় জনতা পার্টি মোদিকে প্রধানমন্ত্রী পদে তৎকালীন সময়ে দাবিদার বলে সরকারিভাবে ঘোষণা করেনি এবং কংগ্রেসও কাউকে সেরকম দাবিদার হিসেবে ঘোষণা করতে পারেনি। তবুও বোঝা যাচ্ছে কংগ্রেসের পক্ষে দাবিদার রাহুল গান্ধী, আর কেউ নয়। এই 43 বছর বয়স্ক বুড়ো খোকাটিকে নিয়ে এখন কংগ্রেস মহাসংকটে। আজকের ভোটারদের একটি বিরাট অংশ তরুণ এবং তারা অনেকেই টিভি, ইন্টারনেট, মোবাইলের মাধ্যমে বাকি পৃথিবীর সঙ্গে পরিচিত, ভারতের সঙ্গে তো বটেই। তারা নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার জন্য ভিড় করে আসছেন, শুনছেন। শুনবার পরের প্রতিক্রিয়া হাততালির চোটে কান ফেটে যাবার জোগাড়। নরেন্দ্র মোদী বহু বক্তৃতা করেছেন, কিন্তু তার মধ্যে দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স এ 3 ছাত্র সমাজকে উদ্দেশ্য করে যে বক্তৃতা করেছিলেন, সেই প্রতিবেদকের মতে সেটি সবচেয়ে স্মরণীয়। তাতে নরেন্দ্র দামোদর দাস মোদী বলেছিলেন, এতদিন ধরে দেশে ভোট ব্যাংকের রাজনীতি চলেছে এবং তাতে দেশের সর্বনাশ হয়েছে। ভোট ব্যাংক বা তার রাজনীতি মানে কি? ভোট ব্যাংক মানে হচ্ছে জনসংখ্যায় একটি অংশকে, যেমন ব্রাহ্মণ বা মুসলমান বা হিন্দিভাষী উপজাতি, আলাদা করে তাকে বিশেষভাবে তোয়াজ করে, যাতে করে সেই অংশটি ভোট নিশ্চিত হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, পশ্চিমবঙ্গে মমতা মুসলিম ভোট ব্যাংকের রাজনীতি করছেন। তাদের ইমামদের ভাতা দিয়ে গেছেন, তাদের সংরক্ষণ পাইয়ে দিচ্ছেন, নিজে মুসলিম মহিলার মতো পোশাক পরে নামাজ পড়ার ভান করছেন। তেমনি লালু প্রসাদ যাদব বিহারের গোয়ালা ভোট ব্যাংকের রাজনীতি করেছেন। কংগ্রেস সারা ভারতেই মুসলিম ভোট ব্যাংকের রাজনীতি করে চলেছিলেন দীর্ঘদিন ধরে। এ ব্যাপারে উল্লেখ্য, ভোট ব্যাংক রাজনীতি এক অপরিহার্য অঙ্গ হচ্ছে ভোট ব্যাংককে অশিক্ষিত, অনুন্নত রাখা। কেন? কারণ মানুষ শিক্ষিত বা সচ্ছল হলেই ভাবতে শিখবে, প্রশ্ন করতে শিখবে। ভোট ব্যাংক রাজনীতির বেসাতিকারীরা চান ভোট ব্যাংকের মানুষ ভেড়ার মতো হবে। এক ভেড়াকে যেমন অন্য ভেড়া অনুসরণ করে, মানুষও তেমনি করবে, চিন্তা করবে না। তাই মমতা পশ্চিমবঙ্গের মুসলিমদের মাদ্রাসায় ধর্মীয় শিক্ষায় উৎসাহ দেন, ইংরেজি বিভাজন, অঙ্ক, কম্পিউটার ইত্যাদি শেখাতে দেন না। শ্রীরাম কলেজের বক্তৃতায় নরেন্দ্র দামোদর দাস মোদী বলেছিলেন,